বা অপরাধমূলক অনধিকার প্রবেশ। তো অপরাধমূলক অনধিকার প্রবেশটা কেউ যদি অন্য কোনো ব্যক্তির জায়গায় গিয়ে বা অন্য কোনো ব্যক্তির দখলীয় জায়গায় গিয়ে সেখানে যায় এবং তার মনের মধ্যে যদি অপরাধ সংগঠনের কোনো অভিপ্রায় থাকে, কিংবা সে যদি যার জায়গায় গিয়েছে তাকে যদি ভীতি প্রদর্শন করে, তার বিরক্তির কারণ যদি হয়ে থাকে, হ্যাঁ, বা কোনো ধরনের অপরাধ সংগঠনের যদি তার মেনস্ট্রিয়া থাকে, এইরকম ব্যাপার থাকলে সেইটা ক্রিমিনাল ট্রেসপাস বলে বিবেচিত হবে। হ্যাঁ, তো এই ক্রিমিনাল ট্রেসপাস তাহলে 441-এ হচ্ছে যে অন্যের দখলীয় যদি কোনো সম্পত্তিতে যদি গিয়ে কোনো অপরাধ সংগঠনের নিমিত্তে ভয়, ভীতি, বিরক্তি বা এরকম কোনো কিছু সৃষ্টি করা হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা অনধিকার প্রবেশ বা ক্রিমিনাল ট্রেসপাস হিসেবে বিবেচিত হবে। এবং এই অপরাধের শাস্তি নিয়ে কথা বলা হয়েছে 447 নম্বর সেকশনে, যে এখানে বলা হলো 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তো কেউ যদি তাহলে ক্রিমিনাল ট্রেসপাস করে, তাহলে তার জন্য শাস্তির বিধানের কথা বলা হলো যে 3 মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এরপরে হচ্ছে যে 442-এ যেটা বললো যে অনধিকার ঘরে প্রবেশ বা হাউস ট্রেসপাস, মানে দেখা যায় যে হাউস ট্রেসপাস বলতে আমরা তো বুঝতেছি যে অনধিকার ঘরে প্রবেশ। ঘর বলতে এইখানে ধরেন যে থাকবার কোন স্থান হতে পারে, বা কোনো দালান ঘর হতে পারে, তাঁবুতে মানুষ থাকতে পারে, অনেক আগের মানে মানুষ তাঁবু ব্যবহার করে থাকছে, সেই তাঁবু হতে পারে, উপাসনালয়েও মানুষ আশ্রয় গ্রহণ করতে পারে। এইরকম যদি কোনো স্থান যেখানে যেটা মানুষ থাকবার জন্য, এইরকম জায়গায়, হ্যাঁ, যদি যেখানে হচ্ছে কি কোনো ধরনের সম্পত্তি হেফাজতের যে স্থানগুলো, যে জায়গাগুলো হয়, সেখানে যদি কেউ প্রবেশ করে, আহ কোন ধরনের অপরাধ সংগঠনের চেষ্টা করে, তাহলে এইটা হচ্ছে যে হাউস ট্রেসপাস বা অনধিকার প্রবেশ বলে বিবেচিত হবে। তো 442-এ এই যে হাউস ট্রেসপাস, হাউস ট্রেসপাস বলতে এই ব্যাপারগুলো মনে রাখলেই হবে যে বসবাসের স্থান দালান হতে পারে, তাঁবু হইতে পারে, উপাসনালয় বা সম্পত্তি যেখানে সংরক্ষণ করা হয়, ধরে রাখা হয়, এইরকম জায়গায় যদি কেউ প্রবেশ করে, হ্যাঁ, তাহলে সেটা ট্রেসপাস বলে বিবেচিত হবে। এবং 442-এর সাথে 448 মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, কারণ 442-এর এই হাউস ট্রেসপাসের শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে 448 নম্বর সেকশনে। যদি কেউ হাউস ট্রেসপাস করে, হ্যাঁ, অনধিকার ঘরে প্রবেশ করে, তাহলে হচ্ছে শাস্তিটা কিছুটা বেড়ে যায়, যেটা ক্রিমিনাল ট্রেসপাসের চেয়ে একটু বেড়ে যায়। ওখানে আমরা পড়লাম 3 মাস, এইখানে হাউস ট্রেসপাসের শাস্তি হচ্ছে যে 1 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা ক্রিমিনাল ট্রেসপাসে পড়লাম যে কারো দখলীয় সম্পত্তিতে, আর আমরা এখানে পড়লাম যে সম্পত্তি সংরক্ষণের জন্য যে জায়গাগুলো আছে 442-এ, যে হাউস ট্রেসপাস, হাউস বলে বিবেচিত যে জায়গাগুলো হবে, সেই জায়গাগুলোতে শাস্তির পরিমাণ কিছুটা বেশি। এখন যদি আমরা 443 নম্বর সেকশনটা দেখি, সেখানে বললো যে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বা লার্কিং হাউস ট্রেসপাস। দেখা গেল যে গোপনে যদি কেউ ঘরে ঢুকে থাকে, আসলে না, আমরা জানি না গোপনে ঢুকেছে, হ্যাঁ, কিংবা ধরেন যে আগে থেকেই ঘরে ঢুকেছিল, এইরকম ঘটনা যদি কেউ ঘটায়, তাহলে এইটা লার্কিং হাউস ট্রেসপাস বা সংগোপনে অনধিকার প্রবেশ বলে বিবেচিত হবে। 443 এবং 445 সেকশনটা, 445 যদি আমরা দেখি যে অপথে ঘরে প্রবেশ, যেটাকে বলা হলো যে
হাউস ব্রেকিং, অপথে ঘরে প্রবেশ আসলে অনেকগুলো উপায় হইতে পারে। কি কি উপায় হইতে পারে? 6টা উপায় হইতে পারে। দেখা গেল যে আপনি আগে থেকেই কোনো পথ তৈরি করে রাখছেন, সেই পথের মধ্য দিয়ে আপনি ঘরে প্রবেশ করছেন, মানে নিজের তৈরিকৃত যে পথটা থাকে ওই পথে আপনি ঘরে প্রবেশ করছেন। কিংবা হইতে পারে যে আপনি তালা খুলে ঘরে ঢুকে গেছেন, এরকম যদি হয়। হ্যাঁ, কিংবা দেখা যাইতে পারে যে আমরা আগে দেখেছি যে আহ এই মাঠ, কি বলে এটা, মাটি খুঁড়েও হইতে পারে যে ধরেন এই আহ, আগে কি বলতো, আমরা গ্রামের ভাষায় বলতাম বোধহয় শিং, শিং দেয়া ব্যাপারটা এরকম, যে শিং দেওয়ার সাথে কি কেউ পরিচিত আছেন রংপুর অঞ্চলের জি মানুষজন? ভাই। যে হ্যাঁ ভাই, শিং এটা দিয়ে- বলতে এটা যেটা বলে আর কি। জি জি জি, এখন তো আসলে মাটির ঘর বা ধারে এগুলো কমে গেছে। এখন তো সবাই ধরেন যে টিনের ঘর কিংবা বিল্ডিং জাতীয় যে ব্যাপারগুলো, আগে জানতাম পুকুরের মধ্যে শিং থাকে। এটা আমাদের, আমরা রংপুর অঞ্চলে প্রচলিত ভাবে এভাবেই বলি আসলে। তালা খুলে বা তালা ভেঙে হতে পারে, আপনি ধরেন যে বল প্রয়োগ করে গেছেন, কেউ দাঁড়াই আছে তাকে সরাই দিয়ে বল প্রয়োগ করে গেছেন, এরকম যদি হয়। ঘরের প্রবেশ পথ বন্ধ করে দেয়া, পথ খুলে প্রবেশ করছেন, বন্ধ পথ ছিল খুলে প্রবেশ করছেন। এই যে, অথবা বিল্ডিং আপনি আহরণ করছেন, উপর দিয়ে উঠিয়ে অন্যভাবে ঢুকেছেন, এইভাবে যদি করা হয়, যে অপথে যদি প্রবেশ করা হয়, যে হাউস ব্রেকিং করে যদি করা হয়, এই 6টা উপায় যদি করা হয়, তাহলে 443-এ মানে লার্কিং হাউস ট্রেসপাস এবং 445-এ হাউস ব্রেকিং বা অপথে ঘরে প্রবেশ, এই দুইটা সেকশনের শাস্তির কথা বলা আছে 453 নম্বর সেকশনে। হ্যাঁ, 453-তে বলা হয়েছে যে এইরকম যদি ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, 2023 সালে আসছিল, আপনারা দেখে রাখতে পারেন যে প্যানাল কোড 860 অনুসারে কয়টি উপায়ে হাউস ব্রেকিং এর অপরাধ সংগঠিত হইতে পারে? এটা 6টি উপায়ে হতে পারে। তো উপায় 6টাও মনে রাখলেন, যদি এর মধ্যে আসে প্রশ্ন হতে পারে। এরপরে যদি আমরা দেখি যে 444-এ বলা হলো যে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার প্রবেশ, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার প্রবেশ বা লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট। এই যে লার্কিং হাউস ট্রেসপাস হইলো, সেটা হইতেছে যে কিসের মধ্যে? আমরা 443-এ পড়লাম যে লার্কিং হাউস ট্রেসপাস সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, কিন্তু এইটা যদি রাতে হয়, দেখা গেল যে সূর্যাস্তের পরে কিংবা সূর্য উদয়ের পূর্বে যদি এই ধরনের ঘটনা ঘটে, হ্যাঁ, বা রাতে ঘরে ঢুকে যদি দেখা যায় যে কোন ধরনের ভীতি প্রদর্শন করে, হ্যাঁ, তাহলে এটা কি হয়? এইটা হচ্ছে যে আপনার এটা একটু বেড়ে যায়, যে শাস্তিটা একটু বেড়ে যায়। তো যেমন হচ্ছে যে রাতের বেলা আমি সালাউদ্দিন ভাইয়ের ঘরে ঢুকে যে আমাকে চাঁদা না দিলে আপনার বাড়িতে আগুন লাগাই দিব, বা এরকম কোনো হুমকি যদি দেই, এটা কিন্তু 444-এর মধ্যেও নেওয়া যাবে। বা আগে থেকে ঢুকে থেকেও যদি এ ধরনের ঘটনা ঘটাই বা এরকম থ্রেট দেই, হ্যাঁ, তাহলে হইতেছে যে এটা 444-এর মধ্যে যাবে, সেটা যদি রাতে করি। আরেকটা খুব মজার ব্যাপার যে 446-এ বলতেছে যে রাত্রিকালে শীত কেটে বা দরজা জানালা ভেঙে যদি গৃহে প্রবেশ করা হয়, হ্যাঁ, রাত্রিবেলা শীত কেটে আর কি, সেটা যদি কোন ব্যক্তি যদি সূর্যাস্তের পরে বা সূর্য উদয়ের পূর্বে শীত কাটা ব্যাপারটা হইলো আহ, শীত কাটা ব্যাপারটা কেমন হতে পারে? ভাই এটা কি শিং দেয় নাকি? মোহন ভাই এটি সিং কাটা হয়। এটা মামুন কি- ভাই, এই শীত কাটাটাই শিং কাটা, আমরা যেটা আসলে গ্রামের আঞ্চলিক ভাষায় বলি যে শিং কাটা, রাইট শিং কাটাটাই শীত কাটা। রাইট রাইট রাইট, বুঝছি। এইটা যদি কেউ রাতের বেলা করে আর কি, হ্যাঁ, তাহলে কি আগে আমি কোথাও ভুল বলেছি কিনা? না, ভুল বলিনি। ওইটা হইতেছে যে
হাউস ব্রেকিং, কিন্তু এই হাউস ব্রেকিংটা যদি রাতের বেলা ঘটে, হ্যাঁ, এটা যদি রাতের বেলা ঘটে বা সূর্যাস্তের পরে বা সূর্যোদয়ের পূর্বে যদি ঘটে, তাহলে এইটার শাস্তিটা আরো বেড়ে যায়। 444 আমরা যেটা পড়লাম যে লার্কিং হাউস ট্রেসপাস বাই নাইট, এবং 446 আমরা পড়লাম হাউস ব্রেকিং বাই নাইট, রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ, আর রাত্রিবেলা শীত কেটে বা দরজা জানালা নিয়ে যদি কেউ ঘরে প্রবেশ করে, তাহলে শাস্তিটা আরো বেড়ে যায়। এখানে ট্রেসপাসের মধ্যে এই শাস্তিটা বেড়ে যায়। সেখানে হচ্ছে যে 456 নম্বর সেকশনে যে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, হ্যাঁ, এবং অর্থদণ্ড হতে পারে। তো এই গেল মোটামুটি ট্রেসপাস নিয়ে আলোচনা। এইখান থেকে একটা প্রশ্ন, যদিও প্রশ্ন কম আসে, তবে একটা প্রশ্ন আসতে পারে, এবং ব্যাপারগুলো আমার মনে হয় যে হেডলাইন গুলো একটু খেয়াল রাখলে তাতেই হবে আর কি। এবং 445 6টা উপায় আছে, এই 6টা মনে রাখা, এবং 444 এবং 46টা যে বাই নাইট যদি এরকম ঘটনা ঘটে। তো এই ট্রেসপাস নিয়ে কোনো ধরনের কোশ্চেন মার্ক থাকলে কেউ জানাবেন প্লিজ, না হলে আমরা একটু ট্রেসপাসের ধারা একটু মিলিয়ে পড়তে হবে আমাদেরকে। জি, এইটা একটু মিলাই পড়তে হবে। এইটা ভাই জি ইয়াসিন ভাই, মামুনা একটা বিষয় জানার ছিল, যারা হচ্ছে আমরা দরজা দরজা এবং জানালা ছাড়া যদি অন্য পথে প্রবেশ করে, ওটা কত নম্বর সেকশনে পড়বে? দরজা এইটা জানালা ছাড়া 445 পড়বে। 6টা উপায় আছে। জি, হাউস ব্রেকিং এর মধ্যে অপথে গৃহে প্রবেশ করবে, এবং সেটা যদি রাতের বেলা হয়, জি, তাহলে এখন যদি রাতের বেলা হয় তাহলে প্রশ্নটা আপনার স্পেসিফাই করে দিবে যে কিভাবে ঢুকছেন। ধন্যবাদ, ঠিক আছে, বুঝতে পারছি। জি, তাহলে আমরা একটু আগে, হ্যাঁ, জি ভাই, আগান ভাইয়া। এরপরে বলতে চাচ্ছিলাম, আমার নেটের প্রবলেম। জি দাদা, 443 আর 445 শাস্তি হলো আপনার 453-তে একই শাস্তি, তাই না? জি যেটা বললেন আপনি রাতের বেলায় 446, আর একটা কোনটা 44 446 আর কোনটা একটা জন্য বললেন একই জিনিস? 444 দুটোই রাত। 444 না? 444 এবং 446। হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম। ওটা 457 গেল না? যে ওইটা 456 গেল। 444 আর 446 বাকি শাস্তি। জি 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 মিলা হলে তো ঠিক আছে। তাহলে আমরা যদি একটু আগাই, সেক্ষেত্রে হচ্ছে যে ফোরজারি বা জালিয়াতি। হ্যাঁ, ফোরজারি বা জালিয়াতি আমরা সবাই জানি যে এইটা হইতেছে যে খুবই একটা কমন সেকশন, যেটা হইতেছে যে জালিয়াতি বিষয় নিয়ে অনেক মামলা বোধহয় হয় আসলে কোর্টে, যে জালিয়াতি করেছে, এই টাইপের অনেক শব্দ আমরা সাধারণত শুনি। তো জালিয়াতি ব্যাপারটা হইতেছে যে আপনি ধরেন যে প্রতারণা করার উদ্দেশ্যে, হ্যাঁ, বা প্রতারণা করার অভিপ্রায় নিয়ে কোনো ব্যক্তি হইতে পারে, কোনো মানুষ হইতে পারে, কোনো জনসাধারণ হইতে পারে, তাদের ক্ষতি সাধন করতে গিয়ে কোনো যদি দাবি বা সত্য প্রতিষ্ঠা করতে চান, কিংবা আপনার যে আপনি যে অধিকারের চাইতেছেন, এই দাবি বা অধিকার সমর্থনে কোনো ব্যক্তিকে ওই সম্পত্তি থেকে পরিত্যাগ করাতে চান, কোন লোককে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে চান, তাহলে এটা জালিয়াতি মর্মে গণ্য হবে। ব্যাপারটা যদি আরেকবার বলি, সেটা হইতেছে যে একদম ইন্টেনশনালি হইতেছে যে আপনি তার সাথে প্রতারণা করতে চাইবেন, এবং সেইটা হইতেছে কোনো ব্যক্তির করতে পারেন বা কোনো জনসাধারণের করতে পারেন, যেখানে যে দাবিটা আপনি করবেন সেটা সমর্থন করতে গিয়ে, কিংবা কোনো ব্যক্তিকে তার সম্পত্তি থেকে কি করার জন্য, তার সম্পত্তি পরিত্যাগ করার জন্য কোনো লোককে বা কোনো ব্যক্তিকে প্রকাশ্য বা অপ্রকাশ্য চুক্তি সম্পাদনে বাধ্য করতে যদি চান, এ ধরনের ঘটনা যদি ঘটান,
তাহলে সেইটা জালিয়াতি মর্মে গণ্য হবে। তবে জালিয়াতির মানে এই শর্তগুলো তো ইম্পর্টেন্ট, সেই সাথে হইতেছে যে জালিয়াতি হইতে গেলে মিথ্যে দলিল বা দলিলের অংশ কিন্তু প্রণয়ন করতে হবে। হ্যাঁ, তো এই যে যে কন্ডিশন গুলো বলা হলো সেটা কিভাবে করবে, কোনো মিথ্যে দলিল প্রণয়ন করে করবে, কিংবা কোনো মিথ্যে দলিলের অংশ প্রণয়ন করে করবে। যেমন ধরেন যে যদি এরকম হয় যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা আমাদের এনরোলমেন্টের পরীক্ষার জন্য আমরা যে সনদগুলো দিচ্ছি সেইখানে হইতেছে যে জেনে শুনে একটা জাল সনদ দিলাম। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আমি আমার অধিকার সমর্থনে দিলাম না যে আমি এই পরীক্ষার জন্য এলিজিবল, সেই মর্মে তো আমাকে একটা সনদ দিতে হবে। আমাদের যে ইন্টিমেশনে যে কপিগুলো চায়, হ্যাঁ, এই কপিগুলো যদি আমি কোনো জাল সনদ দেই তাহলে আমি এই মর্মেই দিচ্ছি যে এটা সত্য, কিন্তু সেটা তো প্রতারণা করেই দিচ্ছি, যেটা সত্যতা নাই, যে ঘটনাটার কোনো সত্যতা নেই কিন্তু আমি দিচ্ছি। মানে আমি তো এনরোল হওয়ার জন্য, আমি কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে ঠকানোর জন্য এই কাজটা করতেছি। তো এই ধরনের ঘটনা কিন্তু জালিয়াতি মর্মে গণ্য হবে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? কিংবা ধরেন যে আরো যদি এরকম করা যায় যে জন্ম তারিখ পরিবর্তন করে কোনো চাকরির আবেদন করা, এই টাইপের ঘটনা কিন্তু জালিয়াতি মর্মে গণ্য হবে। যে আমার ডেট অফ বার্থ একটা আছে, আমি হইতেছে যে আমার ভোটার আইডি কার্ড চেঞ্জ করে বা জন্ম তারিখটা চেঞ্জ করে আমি দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা জালিয়াতি মর্মে গণ্য হবে। মোহন ভাই, এই বিষয়গুলা করতে বেশি ঘটে ওটা বিয়ের ক্ষেত্রে। ছেলে মেয়ের বয়স কম, ওই কম্পিউটার থেকে বয়স বাড়ে বিয়ে দেয়, বুঝছেন? চেকের ক্ষেত্রে ঘটে ভাই, চেকের ক্ষেত্রে ঘটে প্রচুর পরিমাণ, বুঝছেন? কেমন করে ঘটে একটা যদি উদাহরণ দেওয়া যায়, ধরেন আমি মনিরুল ভাইকে একটা চেক দিয়েছি কোন একটা কন্ডিশনে, তো দেখা গেল পরবর্তীতে আমি কি করছি যে ওই যে উদ্দেশ্যে দেই না কেন, পরে দেখা গেল যে আমি কি করলাম, আমার এই চেকটা কিছুদিন পরে আমি থানায় জিডি করলাম যে এরকম চেকটা আমার হারাই গেছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ওই চেকের সিগনেচার করে দিছি, থানায় জিডি করেছি, আমার চেক হারাই গেছে। এটা তো ধরেন যে অ্যাস্ট্রোপলের 116তেও পড়ে যাবে, কিন্তু 116, 17, হ্যাঁ, সেটা তো পড়বে যে আমি যেটা সিগনেচার করেছি সেটা অস্বীকার করতে পারবো না। সেই মর্মে আমি আবার বলতেছি যে এটা তো আমার হারাই গেছে ভাই, আমি থানাকে গিয়ে জানাচ্ছি বা আমি অভিযোগ করছি। পরবর্তীতে যাকে দিয়েছে তিনি যদি পাল্টা ক্লেম করে, আমার নামে কিন্তু জালিয়াতি মর্মে মোকদ্দমা দায়ের করা যেতে পারে। মামুন ভাই, আপনি এপাশে কিছু ধারা কি এড়াই গেল নাকি? আপনি জালিয়াতি গেলেন একবারে। কই ধারা হারাইলাম? আর ধারাই তো নাই, বাকি কই ধারা? আপনি কি একবারে জালিয়াতি গেছেন? ওই যে এপাশে 57 ধারা, এপাশে আবার আপনার এই যে আলোচনা করছেন কি কোন 57 ধারা ভাই বলুন তো প্লিজ। 457 কথা বলছি। কত? 400? ট্রেসপাসের কথা বলতেছে ভাই, ট্রেসপাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দুইটা সেকশন আরে আসছি, গুরুত্বপূর্ণ মনে হয়নি তাই আরে আসছি। বাচ্চা দুটো মারামারি লাগাইছে ভাই, বুঝছেন? ওই দরজা লাগাইছে, হাতে রাখছে ছোট বাচ্চা। আচ্ছা, অমনোযোগী হয়েছি, ওই জন্য করলাম যে আপনি একবারে আপনি জালিয়াতি গেলেন নাকি 463-তে? আচ্ছা। কিন্তু তো করেন মানে এই জালিয়াতি নিয়ে আরো যদি কোর্ট প্র্যাকটিসে কারো কোনো ধরনের অভিজ্ঞতা থাকে আপনারা শেয়ার করতে পারেন, তাহলে হইতেছে যে একদমই ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কারণ আমি তো ধরেন বইয়ের মধ্য থেকে বা প্রচলিত ভাবে যে জ্ঞান আরোহণ করেছি সেটাই জানানোর চেষ্টা করলাম, কিন্তু কোর্ট প্র্যাকটিসে জালিয়াতির আরো কি কি ব্যাপার, যেমন মনির ভাই বললো যে ওই যে বিবাহের যে সনদ বা কাবিননামা, হ্যাঁ, কিন্তু বিবাহের ক্ষেত্রে আবার দেখা যায় যে 18 বছর না হইলে মেয়েকে বিয়ে দেওয়া যাচ্ছে না, জন্ম নিবন্ধন চেঞ্জ করা। হ্যাঁ, তো আরো কি কি ব্যাপার জালিয়াতিতে আসতে পারে বা কিভাবে মামলাগুলো ঘটে? মামুন ভাই, আমি দেখতেছি জালিয়াতি আপনার এখানে যে 463টা আছে, এটা কিন্তু সিম্পল কথা। মানে জালিয়াতি তো বিভিন্ন ভাবে হইতে পারে, জালিয়াতি শেষে নাই। হ্যাঁ, মনে করেন যে আপনি এক মেয়েকে দেখাইছেন, দেখা অন্য মেয়েকে বিয়ে করাই দিচ্ছেন, প্রতারণার মধ্যে পড়লো না? মানে যদি ব্যাখ্যা করতে চান জালিয়াতি শেষ নাই, বিভিন্ন রকমের জালিয়াতি হইতে পারে। বন্ধুরা,
এই 463-তে মানে শুধুমাত্র হচ্ছে ফলস ডকুমেন্ট তৈরি করতে হবে, সেটা পূর্ণ করতে পারেন অথবা আংশিক করতে পারেন, পার্ট অফ ডকুমেন্ট অথবা ফুল ডকুমেন্ট। এখন পার্ট অফ ডকুমেন্ট বা ফুল ডকুমেন্ট কি উদ্দেশ্যে তৈরি করবেন, সেটা ফ্রড করার জন্য হতে পারে, সম্পত্তি মানে অন্যায়ভাবে গ্রহণের জন্য হতে পারে, অন্য ব্যক্তির কোনো ইন্টারেস্ট বা অন্য ব্যক্তিকে ইনজুরি করা বা ড্যামেজ করার জন্য হতে পারে, বা সাধারণ জনসাধারণ পাবলিককে ড্যামেজ বা ইনজুরি করার জন্য হতে পারে। এই ইনজুরি মানে কিন্তু ওই ইনজুরি না, এই ইনজুরি মানে হচ্ছে যে আর্থিক আঘাত বা আর্থিক ক্ষতি। তাহলে এগুলো করার জন্য যদি আপনার হচ্ছে যে কেউ ফলস ডকুমেন্ট তৈরি করে পুরোটা অথবা আংশিক, তাহলেই সেটা ফরজারি বলে ইয়ে হবে। এটা অবশ্যই ডকুমেন্ট হতে হবে, ডকুমেন্ট হতে পারে। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা বললাম। ডকুমেন্ট হতেই হবে ভাই, ডকুমেন্ট ছাড়া ফরজারি হবে না, ডকুমেন্ট হতে হবে। এবং এই ডকুমেন্টটা মানে কাউকে ক্ষতি করা, ড্যামেজ করার জন্য হবে, ফ্রড, চিটিং, ফ্রড, প্রতারণা করার জন্য হতে হবে, অথবা সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণজনিত কারণে হতে হবে। জগবন্ধুটা যেটা বলছে সেটা হচ্ছে ধরেন মেয়ের বার্থডে আছে ধরেন 1995, এরা বার্থডে বাড়ায় 2000 সাল করছে বা এর চেয়ে বেশি করছে, সেক্ষেত্রে এটা জালিয়াতির ব্যাপারটা আসতে পারে। করে না সেটা বলছিলাম, ওটাও তো জালিয়াতি হয়, কিন্তু এখানে ডকুমেন্টসের কথা বলছে, অনিষ্টের কথা বলছে, ক্ষতির কথা বলছে। হ্যাঁ, সেখানে তো ওই জালিয়াতিটা এখানে আসে না, মানে ওই সম্পর্কে ওই যে আপনার বয়স কমা বাড়া, বা আমি যেটা বললাম যে দেখাইছি একজন বিয়া দিছে আর একজন মানে এমনিতে ওটা ইয়ের মধ্যে পড়ে, কিন্তু এই জালিয়াতির মানে ওই সংজ্ঞাগুলো আসে না। এখানে ডকুমেন্টারি কথা বলা হয়েছে, ডকুমেন্ট যেটা সেটা আর কি। ওটা আপনি ইয়া দিতে পারবেন, চিটিং বাই পার্সোনেশন আছে না। আচ্ছা, এইখানে বলি, আপনারা যদি আরো একটু আগান তাহলে হইতেছে এগুলো কিন্তু আরো ভয়াবহ, যেটা বলছেন যে জন্ম মৃত্যু বিষয়ে, সরি মানে বিবাহ বা এরকম ব্যাপারে। যেমন ধরেন যে বলছে 466 নম্বর সেকশনে যদি আপনি একটু আগায় গিয়ে দেখেন, সেখানে বলছে যে আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার প্রেভিটিতে যদি আপনি জালিয়াতি করেন, কি উল্লেখিত যদি বলি, দলিল বা জন্ম, ধর্মীয় সমাধিকরণ ক্রিয়া, বিবাহ বা সব সৎকার, হ্যাঁ, এই সম্পর্কিত রেজিস্টার গুলোতে, হ্যাঁ, যদি সরকারি কর্মচারী কর্তৃক অনুরূপ সরকারি কর্মচারী যদি এই কাজগুলো ঘটায়, তাহলে কিন্তু এইটাও একটা জালিয়াতি। এইটা একটা জালিয়াতি হবে যে আপনি মানে কোনো রেকর্ডের মধ্যে ফোরজারি করেছেন, তাহলে কিন্তু এটা 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড আপনার হইতে পারে। হ্যাঁ, সুতরাং মানে আমি এইটা কেন বললাম, যদি এইটা হইতেছে যে সরকারি রেজিস্ট্রারের কথা বলছে, আর মনিরুল ভাই যেটা বলছে সেটা কম্পিউটারের দোকানে গিয়ে হয়, কিন্তু আপনি তো প্রতারণার উদ্দেশ্যেই করতেছেন সেক্ষেত্রে, এবং যেটা দিয়ে একটা ডকুমেন্ট তৈরি হইতেছে। সুতরাং আমার কাছে মনে হয় ওই উদাহরণ বইয়ের মধ্যে না থাকলেও, এক্স্যাক্টলি বইয়ের মধ্যে না থাকলেও, সেটাও জালিয়াতি মর্মে গণ্য হবার সম্ভাবনা মানে আমার কাছে মনে হয় আছে। হ্যাঁ, ডেফিনেটলি জালিয়াতি। ফলস ডকুমেন্ট তৈরি হলেই জালিয়াতি ভাই। ফলস ডকুমেন্ট কাউকে হচ্ছে বোকা বানানোর জন্য, ক্ষতি করার জন্য, কাউকে সম্পদ মানে প্রতারণা ভাবে গ্রহণ করার জন্য, যেভাবেই হোক ফলস ডকুমেন্ট, সেটা হচ্ছে জন্ম সনদ, মৃত্যু সনদ, তারপরে টিকা কার্ড, তারপরে এমনি কোনো চুক্তিপত্র, তারপরে পরীক্ষার খাতা, আপনি যেটা ভাবেই করেন ডকুমেন্ট হলেই জালিয়াত, এটা হচ্ছে যে ফরজারির আওতায় পড়বে। আচ্ছা, আপনি সনদের কথা বলেছেন, তারা তো নিজের প্রয়োজনে করতেছে, ওখানে আবার জালিয়াতি করতেছে, ঠিক আছে, ওখানে আবার মামলা করবে কার? ওখানে তো কোনো ইয়া নাই, মানে কি যেন কয়, যে মামলা করে জালিয়াতি করলো না, তার তো বয়স হলো না, বয়স না হয় তো আইনের সাথে তো জালিয়াতি করলো। জগবন্ধু দা, হ্যাঁ, উদাহরণ দেই। হ্যাঁ, ধরেন আমার মেয়েকে বিয়ে দিব, মেয়ের বয়স 14 বছর, আমি খুব গ্রামের মানুষ, এবং সত্যি সত্যি আমি অনেক গ্রামের মানুষ, আমার বাড়ির পাশে নদী এবং চরের মানুষ বলতে পারেন। তো দেখা গেছে যে আমার এখানে বা আমি যে স্কুলে পড়াই, সেই স্কুলে 5ম শ্রেণী, 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণীর মধ্যেই 80% বিয়ে সম্পূর্ণ হয় মেয়েদের। তো দেখা গেল যে আমার জন্য
এই চরের মানুষ হওয়াতে আমার তো দারিদ্রতা আছে, অশিক্ষা আছে, অনেক কিছুই আছে। এখন দেখা গেল যে একটা আমার মেয়ের জন্য একটা সেনাবাহিনীতে কর্মরত কিংবা একটা পুলিশ কনস্টেবল আসছে। এখন ভাই আমি বিয়েটা কিভাবে দিব বলেন? তা আমি তারে কইলাম, তারা বলতেছে যে মেয়ের বয়স তো অনেক কম। আমি বললাম না, আমার মেয়ের বয়স না 18 বছর হয়েছে, বুঝছেন। আমি একটা ফলস ডকুমেন্ট ক্রিয়েট করলাম, বিয়েটা হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল যে এটা নিয়ে ঝামেলা হলো। ওই ছেলের নামে যদি ক্লেম করে বা ছেলে যদি ক্লেম করে যে না আমি তো চাকরি করি, কিন্তু আপনারা এটা কেন করলেন, আপনারা তো আমার সাথে মানে জালিয়াতি করছেন, যে আপনার মেয়ের 18 বছর হয় নাই কিন্তু হইতেছে যে আপনি 18 বছর দেখাই আমার সাথে বিয়ে দিলেন, যেটা আমার চাকরির জন্য হ্যাম্পার্ড হইতে পারে, তো কেন জালিয়াতি হবে না? এটা আমি বুঝাইতে চাচ্ছিলাম, যদি জেনে শুনে করে, যদি ওখানে যদি কোনো ইয়া না হয়, ক্লেম না আসে, সেক্ষেত্রে তো জালিয়াতি আপনার ওখানে মামলা করে না। অনেকে তো জেনে ভাই শুনে তাইলে তো মামলা, তাহলে তো আর ওই কথাই থাকলো না ভাই। না না মামুন ভাই, আপনার পেনাল কোডের যতগুলো শাস্তি আছে, 511টার মধ্যে যতগুলো, এগুলো ভাই মানে ভাইরাসের মতো, এটার বাদী হবে রাষ্ট্র। আর সেকেন্ড থিংস হচ্ছে যে এগুলোর দমন করা মানে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব। এটা যে ভিকটিম হবে তার শুধু দায়িত্ব না, দায়িত্বটা সমাজের। আপনিও হতে পারেন সমাজের পার্ট, আপনিও সংক্ষুব্ধ হয়ে মামলা করে দিতে পারবেন। সো এই যে ফৌজদারি প্রত্যেকটা অফেন্স একটা রাষ্ট্রের অফেন্স, সমাজের অফেন্স। আমরা সমাজের একটা অংশ হিসেবে আমরাও এর পার্ট। সো কে বাদী হলো আর কি, আমি সংক্ষুব্ধ হলাম, আপনি সংক্ষুব্ধ হলেন, এখানে সবাই সংক্ষুব্ধ হতে পারে যে এলাকায় অপরাধটা হচ্ছে। সো এটা তো ওপেন মামলা করার ক্ষেত্রে। শুধুমাত্র রাষ্ট্রদ্রোহিতা যেগুলো আছে সেগুলো গভর্নমেন্টের অনুমতি নিতে হবে, আর হচ্ছে বিবাহ সংক্রান্ত কিছু মামলা আছে সেগুলো ভিকটিম করবে, তাছাড়া তো সবই ওপেন ভাই এগুলো। জি 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 জি, এখানে এই আপনার কথায় কিবরিয়া ভাই একটা নোক্তা দিয়ে রাখি আমি। প্যানাল কোডে একটা সেকশন আছে যেখানে হচ্ছে যে আপনি যে কথাটা এইমাত্র বললেন যে এটা আমাদের দায়িত্ব, সেটা 203 নম্বর সেকশনটা আমাদের কিন্তু দেখাইতেছে যে আপনি ধরেন কোন একটা অপরাধ সংগঠিত হয়েছে, না সরি 202-এ আইনত আপনি বাধ্য, যেটা সম্পর্কে আপনি খবর দিতে বাধ্য, সেটা যদি আপনি খবর না দেন ইচ্ছাকৃত ভাবে, সেক্ষেত্রেও কিন্তু শাস্তির বিধান রয়েছে। যে আমি আইনত বাধ্য যে আমার সামনে কোনো অফেন্স সংগঠিত হয়েছে, এটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে, এটা যদি না দেই 202-এ কিন্তু শাস্তির বিধান আছে, আমরা পড়েছিলাম, মনে করে দিলাম আর কি। জি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, তাহলে এই ফোরজারি যদি মানে সেটাই আমি বলছিলাম যে ফোরজারি ডিফাইন করার পর আমি একটা কথা বলছিলাম যে ধরেন যে এইখানে কিন্তু কি হইতে হবে, একটা জিনিস খুবই মানে ফোরজারি হওয়ার জন্য কিবরিয়া ভাই যেটা বললো সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি কোন দলিল পুরোপুরি কিংবা আংশিক, হ্যাঁ একটা দলিল হইতে হবে। দলিল বলতে মানে জালিয়াতি হইতে গেলে একটা মিথ্যে দলিল হইতে হবে কিংবা মিথ্যে দলিলের অংশ হইতে হবে আর কি, তবেই কিন্তু জালিয়াতি হবে, যেটার মধ্য দিয়ে আপনি কাউরে ঠকাবেন, প্রতারণা করবেন কিংবা হইতেছে যে কারো ক্ষতি সাধন করবেন, কারো সম্পত্তি থেকে পরিত্যাগ করবেন, কারো সম্পত্তি ছিনাই নেবেন কিংবা কোনো সত্য প্রতিষ্ঠা করবেন। এইরকম ব্যাপার যদি আপনি করতে চান সেটা জালিয়াতি মর্মে গণ্য হবে। এবং এই জালিয়াতি এবং দেখা গেছে যে এখানে আরেকটা শর্ট নোট দেয়া আছে, সেখানে হলো যে কোনো কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে দলিল সম্পাদন জালিয়াতি মর্মে কিন্তু গণ্য হবে। এটা মনে রাখবেন, একটু শর্ট নোট ফুট নোট হিসাবে আপনারা যদি মনে রাখেন এটা ভালো হবে, যে কোনো কাল্পনিক ব্যক্তি, হ্যাঁ যে হচ্ছে যে কি বলবো শব্দটা ইংরেজিতে বলছে কি, ফিক্টেরিয়াস, এই টাইপের একটা শব্দ, যে কাল্পনিক কোনো ব্যক্তি, ইমাজিনারি কোনো ব্যক্তি বা কোনো মৃত ব্যক্তির নামে যদি দলিল সম্পাদন, সেটা কিন্তু জালিয়াতি মর্মে গণ্য হবে। এবং জালিয়াতির শাস্তি সম্পর্কে বলা আছে 465 নম্বর সেকশনে, যেখানে বলা হলো যে এরূপ জালিয়াতি কেউ যদি করে তাহলে হইতেছে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এগুলো 465। 464 নম্বর সেকশনটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ যেটা একটু ইম্পর্টেন্ট, যে
এই যে জালিয়াতিটা হইলো, সেই জালিয়াতিগুলা আমরা 463 থেকে যে জালিয়াতিকে যে ডিফাইন করলাম বা জালিয়াতির যে সংজ্ঞা পড়লাম, যেই মিথ্যে দলিল প্রস্তুতকরণ বা মেকিং আ ফলস এভিডেন্স, ফলস ডকুমেন্ট, সরি, মেকিং আ ফলস ডকুমেন্ট। তো এই মেকিং ফলস ডকুমেন্টটা কিভাবে হইতে পারে বা কিভাবে হয় আসলে? এইটা মূলত তিনটা পন্থায় হইতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা সম্ভবত পরীক্ষায় আসছে যে মিথ্যা দলিল প্রস্তুতকরণ কয়টি উপায়ের কথা উল্লেখ আছে প্যানাল কোডের 1860-এর, এটা কোথায় বলা আছে? 2023 সালে এই প্রশ্নটা আসছে যে এটা হইতেছে তিনটা উপায়ের কথা বলা আছে। তার মধ্যে 1 নম্বর ব্যাপারটা ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আপনার একটু প্রশ্ন হইতে পারে। কি ধরনের, কি প্রশ্ন বলে ওগুলাকে? মানে হ্যাঁ, প্রবলেমেটিক, রাইট। প্রবলেমেটিক যে প্রশ্নগুলো আছে তার মধ্যে একটা প্রবলেমেটিক প্রশ্ন হইতে পারে। তার আগে আমরা শর্তগুলো একটু দেখি। প্রথমে বলতেছে যে 1 নম্বরে বললো যে 3টা শর্ত আছে যে মেকিং ফলস ডকুমেন্ট যে তৈরি করে, যে সেটা কিভাবে তৈরি করে। বলছে যে কোন দলিল প্রস্তুত, স্বাক্ষর, সম্পাদন করতে পারে এমন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মতো, মানে এইটা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মতো, যিনি ক্ষমতাপ্রাপ্ত তার মতো করে যদি অন্য কেউ প্রতারণার উদ্দেশ্যে বা অসাধুভাবে যদি এরকম স্বাক্ষর করে, সম্পাদন করে, তাহলে কিন্তু সেটা 1 নম্বর ফর্মে পড়ে যাবে মেকিং ফলস ডকুমেন্টের। মানে দেখা গেছে যে কোন দলিল প্রস্তুত বা স্বাক্ষর সম্পাদিত করতে পারে এমন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির মতো, মানে কিবরিয়া ভাই যেভাবে করবেন তার মতো করে আমি যদি করি, তার নামে আমি যদি সিগনেচার করে দিই। হ্যাঁ, মানে তো ভাবে বললেন ভাই, জেনে শুনে অন্যর নামে দলিল করা, এটা বলছে জানা শোনার পরও এই অন্যর নামে দলিল করে কেউ? হ্যাঁ, হইতে পারে, হইতে পারে, হইতে পারে, এরকম ব্যাপার হতে পারে। যেমন আমরা যদি একটা প্রবলেমেটিক প্রশ্ন দেখি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হইতে পারে যে একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দোষে দোষী হইতে পারে কিনা। আইনের প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক আলোচনা করব। যেটা তারা বলতেছে যে হ্যাঁ, একজন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতির দায়ে দোষী বলে বিবেচিত হইতে পারে। তো প্যানাল কোডের 1860-এর 464 ধারা 1 নং ব্যাখ্যায় বলা আছে কোন ব্যক্তি নিজের নাম স্বাক্ষরের মাধ্যমে জালিয়াতি শামিল হতে পারে। ঠিক আছে, সেখানে বললো এর উদাহরণ এরা দিছে, উদাহরণটা দেখি আমরা একটু, দেখলে আরো হয়তো ক্লিয়ার হবো। এ একটি বিল অফ এক্সচেঞ্জে নিজের নাম স্বাক্ষর করে, একটি বিল অফ এক্সচেঞ্জে নিজের নাম স্বাক্ষর করে। তার উদ্দেশ্য বিলটিতে নিজের নাম স্বাক্ষর করে তা একই নামের অপর একজন ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়েছিল বলে বিশ্বাস সৃষ্টি করাবে। যে উদাহরণটা আমি দিলাম যে মানে কিবরিয়া ভাইয়ের মতো করে যদি সিগনেচারটা আমি করে দিই, হ্যাঁ, তো এই সিগনেচারের জন্য কিন্তু জালিয়াতি মর্মে এই যে যে কাজটা করেছে সে কিন্তু জালিয়াতি করেছে বলে কোন, মানে ব্যাপারটাই ক্লিয়ার হইলো কিনা? এই প্রবলেম একটা আসছিল ভাই 2020-এ, এটা কি হবে? আচ্ছা, না প্রতারণা হবে না আপনার হবে? আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নটা আসছে, রাইট রাইট রাইট, এটা 2020-এ এটা জালিয়াতি, এটা প্রশ্নটা আসছে এবং 6ষ্ঠ এবং 8ম বিজিএসসি-তে এটা এতে আসছে, আপনার হলো প্রবলেমেটিক প্রশ্নে আসছে, বুঝছেন এই প্রশ্নটা। এবার যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বরে বলছে যে যদি কোনো আইনানুগ ব্যক্তি কর্তৃক, যদি কোনো আইনানুগ কর্তৃত্ব ব্যতীত অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে বাতিলের দ্বারা বা অন্য কোনো পন্থায় কোনো দলিল নির্মি বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক প্রস্তুত সম্পাদন হওয়ার পর দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করে। ধরেন ওই যে ফোরজারিতে আমরা যেটা পড়লাম যে পূর্ণাঙ্গ দলিল হইতে পারে কিংবা দলিলের অংশ হইতে পারে। একটা দলিল সম্পাদিত হয়ে গেছে, তারপরে গিয়ে যদি আপনি দলিলের কোনো অংশ পরিবর্তন করেন, এইটা কিন্তু হচ্ছে 464-এর 2 নং দফায় বলা হচ্ছে। যদি এরকম করেন সেটা কিন্তু হচ্ছে যে মেকিং ফলস এভিডেন্স বলে কি হবে, বিবেচিত হবে। যে আপনি কোনো অংশ পরিবর্তন করছেন, পুরোপুরি করেন নাই,
একটা দলিল সম্পাদিত হয়ে গেছে, তার একটা কিঞ্চিত অংশ পরিবর্তন করেছেন, তাহলে এটা 464 2 নং দফা এটা পড়ে যাবে। আরেকটা ব্যাপার হলো যে কোনো ব্যক্তি দেখা গেল যে মানসিক অপ্রকৃতস্থ হইতে পারে কিংবা মাদকাসক্ত হইতে পারে, সেইটার সুযোগ নিয়ে অসাধুভাবে প্রতারণার উদ্দেশ্যে তাকে দিয়ে যদি আপনি দলিলে স্বাক্ষর করান, সিলমোহর সম্পাদন করাই নেন কিংবা পরিবর্তন করে নেন, হ্যাঁ, তো এটাও কিন্তু মানে আপনি এমন ভাবে নিচ্ছেন যে সে জানতেই পারে নাই, সে মাতাল ছিল, মাদকাসক্ত ছিল, অপ্রকৃতস্থ ছিল, হ্যাঁ, এরকম করে নেন, এটা 3 নং দফায় বলা আছে। এইটা কিন্তু জালিয়াতি মর্মে গণ্য, মানে মেকিং ফলস ডকুমেন্ট 464 ধারায় কিন্তু এটা পড়ে যাবে। তো এই তিনটা মিথ্যে মেকিং ফলস ডকুমেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 464-তে 3টা কথা বলা আছে, এটা একটু দেখবেন যে অন্যের নাম যদি আপনি নিজের নামে করে দেন তাহলে হইতে পারে, কিংবা কোন একটা দলিল 2 নম্বরে বলছে যে কি কোন একটা দলিল সম্পাদিত হয়েছে, সেখানে সম্পাদিত হবার পর আপনি কিছু অংশ পরিবর্তন করছেন, তাহলে হইতেছে যে মেকিং ফলস ডকুমেন্ট হইতে পারে। কিংবা হইতেছে যে মাদকাসক্ত ব্যক্তি, অপ্রকৃতস্থ ব্যক্তি যে ওই সময়ের জন্য হুঁশে ছিল না, জ্ঞানে ছিল না, তাকে ভুলিয়ে ভালিয়ে যদি তার সিল স্বাক্ষর এরকম কোনো কিছু যদি আপনি করে নেন, সেটা কিন্তু মেকিং ফলস ডকুমেন্ট বলে গণ্য হবে। 466-তে বলবো যে আদালতের নথিপত্র বা কার্যধারা বা কার্য বিবরণী বা সরকারি রেজিস্ট্রার ইত্যাদি যদি আপনি জাল করেন, যে কথাটা আমি এর আগে বললাম, সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। 467-তে বলতেছে মূল্যবান জামানত, উইল ইত্যাদি যদি আপনি জাল করেন, মূল্যবান কোন ধরনের জামানত কিংবা উইল ইত্যাদি যদি জাল করেন, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। 468 নম্বর সেকশনটা নিয়ে একটা প্রশ্ন 2023 সালে আসছিল যে প্রতারণা করবার উদ্দেশ্যে জাল দলিল ব্যবহার করে জালিয়াতি করলে, এই জাল দলিল ব্যবহার করে যদি আপনি জালিয়াতি করেন, জাল দলিল তো করেছেন, সেটা আপনি ব্যবহার করেছেন প্রতারণা করার উদ্দেশ্যে, তাহলে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। এটা বলছে 468-তে, এটা দেখে নেবেন। 469-এ বললো মানহানি করার উদ্দেশ্যে যদি মানহানি করার উদ্দেশ্যে জাল দলিল দ্বারা যদি জালিয়াতি করেন, কারো মানহানি করবার উদ্দেশ্যে, কারণ আমি কুৎসা রটানোর জন্য, কারণ আমি মিথ্যে কোনো কিছু করার জন্য, এরকম করার জন্য যদি কোনো ধরনের জাল দলিল তৈরি করেন, কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য, এরকম করলে 469-এ বলতেছে যে 3 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। 470 নম্বর সেকশনে বলতেছে যে ফ্রড ডকুমেন্ট বা জাল দলিলকে ডিফাইন করা হয়েছে। প্রশ্ন হতে পারে জাল দলিলকে কোথায় ডিফাইন করা হয়েছে? 470-এ, যেখানে বললো সম্পূর্ণ বা আংশিক জালিয়াতির মাধ্যমে। সম্পূর্ণ বা আংশিক জালিয়াতির মাধ্যমে কোন মিথ্যে দলিলকে জাল দলিল বলে। ফোরজারির মাধ্যমে যে দলিলটা তৈরি হয় সেটাকেই জাল দলিল বলা হয়। তো 471-এ আমাকে গিয়ে বললো যে এই জাল দলিলকে যদি আপনি খাঁটি হিসেবে ব্যবহার করতে চান বা কিংবা প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে এটাকে যদি খাঁটি হিসেবে ব্যবহার করতে চান বা খাঁটি হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে হইতেছে যে 465 নম্বর ধারা অনুযায়ী 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হইতে পারে। বা এত মানে 2 বছর, ওই 471-এ যদি আপনি এরকম ঘটনা ঘটান, তাহলে আপনার ওই 465-তে জালিয়াতি সাজা আছে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেইটা কিন্তু হতে পারে। তাহলে জালিয়াতি, জাল দলিল এগুলো মোটামুটি আমাদের শেষ। আমরা একবারে এইদিকে আর গুরুত্বপূর্ণ সেকশন নাই, একটা সেকশন আমরা দেখি, সেইটা হইল ট্রেডমার্ক। একবারে 478-এ গিয়ে ট্রেডমার্ক, আর একটা 479-তে আছে প্রপার্টি মার্ক বা সম্পত্তি চিহ্ন। তো ট্রেডমার্ক ব্যাপারটা কি, এইটা নিয়ে একটা প্রশ্ন 2023 সালে আসছিল যে প্যানেল কোড 1860 অনুসারে কোন পণ্য কোন বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে বোঝানোর জন্য ব্যবহৃত চিহ্নকে কি বলে? ট্রেডমার্ক বলে, প্যাটেন্ট বলে, প্রপার্টি মার্ক বলে, প্যাটেন্ট এন্ড প্রপার্টি মার্ক বলে। এইটা ট্রেডমার্ক বলে, যেটা বলা হইতেছে যে ট্রেডমার্ক ব্যাপারটা হইলো কোন শব্দ, চিহ্ন, লৌহ, প্রতীক, নকশা কোন পণ্যের, হ্যাঁ, কোন পণ্যের প্রডিউসার নির্দেশ করে। যেমন দেখা গেল যে হুন্ডার একটা লগো আছে, কিংবা ধরেন
ওয়ালটনের একটা লগো আছে, এইটাই ট্রেডমার্ক হিসেবে ব্যবহৃত হয়, যে না এইটা এই এটা একটা ট্রেডমার্ক, যে এটা হোন্ডার, এটা হিরোর, এটা বাজাজের, হ্যাঁ, এটা ট্রেডমার্ক হিসেবে বিবেচিত হয়। সেটাই বলতেছে কোনো মাল বা কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত দ্রব্য বা পণ্য বলে নির্দেশ করার জন্য ব্যবহৃত চিহ্ন বা মার্ক ট্রেডমার্ক নামে অভিহিত হবে। এরপরে বলো সম্পত্তি মার্ক। সম্পত্তি মার্কটা হইলো যে কোনো অস্থাবর সম্পত্তি, সম্পত্তি মার্ক বা প্রপার্টি মার্ক। এটা একটু দেখে রাখবেন, ট্রেডমার্কটা আসছে 2023 সালে, এইটাও আসতে পারে। কোনো অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তি বিশেষের মালিকানাধীন বলে বোঝানোর জন্য ব্যবহৃত হইলে সেটা সম্পত্তি মার্ক। দুইটা ব্যাপার খুবই কাছাকাছি, আসলে খুবই আমার নিজেরও গোলমাল হয়ে যায় যে আসলে কোনটা ট্রেডমার্ক আর কোনটা হইতেছে যে প্রপার্টি মার্ক। এইটা এক কথায় যদি আমরা একটা পার্থক্য করি, যে ট্রেডমার্ক হইতেছে যে পণ্যের উৎস বা উৎপাদককে নির্দেশ করে, আর প্রপার্টি মার্ক হইতেছে যে পণ্যটির দখল বা মালিকানা নির্দেশ করে, পণ্যটি কার দখলে আছে এবং মালিকানা কার। এই পার্থক্য দুইটার এই এতটুকু পার্থক্য। হ্যাঁ, যেমন সরকারি সেল কিন্তু একটা প্রপার্টি মার্ক, এটা কিন্তু ট্রেডমার্ক না। ট্রেডমার্ক হলো যে লঘুটাকে বিশেষ করে ই করছে, তাই না? কোম্পানি বা প্রত্যেকটা ইয়ারে যে লঘুটা আছে সেটা তো ট্রেডমার্ক হিসাবে ব্যবহার হয়। জি। সম্পত্তি মার্কটা হলো আপনার ওই সম্পদ, কি বললেন ইয়া ভাই? আচ্ছা, এটা বললাম যে কোনো অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তি বিশেষের মালিকানাধীন বলে বোঝানোর জন্য, যে মানে পণ্যটির দখল এবং মালিকানা নির্দেশ করে। হ্যাঁ, এইটা হইতেছে প্রপার্টি মার্ক। আর পণ্যের উৎস বা উৎপাদককে নির্দেশ করে সেটা ট্রেডমার্ক। ব্যক্তি মালিকানা যে লোকটাকে বোঝাচ্ছে। জি। আর ট্রেডমার্কটা হলো যে লঘু বা প্রত্যেকটা কোম্পানির যে একটা চিহ্ন থাকে। তবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে কোনো পুরুষ কর্তৃক স্বামী রূপে, কথায় যদি বলি যেই সেকশনটা কে বলা হয় যে বিবাহর প্রলোভন দেখিয়ে কোনো নারীর সাথে সময় কাটানো, যদি এটা বলি, বা আরো যদি বলি যে রেপ, বিবাহর প্রলোভন দেখিয়ে রেপ, যদি এরকম ঘটনা ঘটে, তাহলে হইতেছে যে 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের বিধান দেয়া আছে 493 নম্বর। তবে গত বছর এইটা নিয়ে বোধহয় নতুন একটা স্পেশাল ল আসছে, যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ নিয়ে খুবই আলোচিত একটা ব্যাপার। এই ক্ষেত্রে সেখানে বোধহয় যুক্ত করা হয়েছে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের ব্যাপার। 494 বলা হইল যে দ্বিবিবাহ বা দ্বিগামিতা, যেটাকে আমরা বলছি যে বিগামী বা বায়োগামী আর কি। বিগামী যদি আমরা বলি যে দ্বিবিবাহ বা দ্বিগামিতা, এই দ্বিবিবাহ বা দ্বিগামিতা 494 নম্বর সেকশনে এইখানে একটা ব্যাপারের কথা বলা হইল, যে কেউ স্ত্রী থাকা অবস্থায় নতুন করে স্ত্রী গ্রহণ করা, কিংবা স্বামী থাকা অবস্থায় নতুন করে স্বামী গ্রহণ যদি কেউ করে, একটা বিবাহের উপর যদি সেইটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ডিভোর্স না হওয়া পর্যন্ত, সেপারেশন না হওয়া পর্যন্ত যদি আরেকটা বিয়ে করে, তাহলে সেইটা দ্বিবিবাহ নামে বিবেচিত হবে। তবে ওই যে ক্রিকেটের নাসির এই ধারাই, রাইট 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 রাইট, এই ধারায় একদম একে চমৎকার একটা উদাহরণ, চমৎকার। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে যে মুসলিম আইন অনুযায়ী, আমাদের যে মুসলিম আইন, সেইখানে হইতেছে যে পুরুষের জন্য কিন্তু দ্বিবিবাহ বা দ্বিগামিতা মানে শাস্তিযোগ্য অপরাধ না। হ্যাঁ, কারণ যেহেতু মানে পুরুষদের ক্ষেত্রে তারা দ্বিবিবাহ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা, মানে মুসলিম পুরুষদের কথা বলছে, তারা এই আইনের আওতায় পড়বে না। কিন্তু এইখানে যেহেতু বাংলাদেশে এক নারী এক স্বামী থাকা অবস্থায় বা হাজবেন্ড থাকা অবস্থায় আরেকজন হাজবেন্ড গ্রহণ করবার স্বীকৃতি নাই, আইনেও নাই এবং ধর্মেও নাই, সুতরাং হইতেছে যে সেই নারী এই মানে দ্বিবিবাহ বা দ্বিগামিতার দায়ে 7 বছর পর্যন্ত এই সেকশনে দণ্ডিত হইতে পারে।
তবে আরেকটা ছোট্ট নোক্তা হইল, যদি এক নাগারে তার হাজবেন্ডকে 7 বছর পর্যন্ত সেই নারীর কোনো যিনি এক্সিস্টিং হাজবেন্ড তাকে যদি খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রে যদি সে বিবাহ করে তাহলে কিন্তু সে এই ধারায় শাস্তিযোগ্য বলে বিবেচিত হবে না। এখানে তো স্বামী স্ত্রী যে সংখ্যার কথা বলছে, স্বামী স্ত্রী দুজনের কথা বললেও স্পেশাল বক্তব্য হইতেছে যে মুসলিম পুরুষদের জন্য এই ধারা গ্রহণযোগ্য নয়। যাই হোক, আমরা 495 এ যাই, যেখানে বলছে যে আপনি পূর্ববর্তী বিয়ে গোপন করেছেন, গোপন করে পরবর্তীতে আপনি একটা বিয়ে করেছেন। পূর্ববর্তী যে আপনার বিয়ে ছিল এইটা আপনি গোপন করলেন, গোপন করার পরে যদি আপনি পরবর্তীতে কোনো বিয়ের চুক্তি সম্পাদন করেন, সেক্ষেত্রে আপনি 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইতে পারেন এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আগের বিয়ে ছিল এটা আমি জানাই নাই, নতুন করে আমি আরেকজনকে বিয়ে করবার জন্য আমি একটা চুক্তি করেছি বা কথাবার্তা বলেছি বা আলোচনা চলছে, এরকম ঘটনা ঘটলে তাহলে হচ্ছে যে 495 নম্বর সেকশনে দণ্ডিত হব। 497 বলতেছে অ্যাডাল্টারি বা ব্যভিচার। এইটা একটা খুবই ইন্টারেস্টিং সেকশন আমার কাছে মনে হয়, যে এই সেকশনের জন্য শুধুমাত্র পুরুষরাই দণ্ডিত হয়, যেখানে কোনো নারীর দণ্ড নাই। মানে দুষ্কর্মের সহযোগী হিসাবে নারী এইখানে দণ্ডিত হবে না। এই সেকশনটা হইতেছে যে একজন পুরুষ যদি অন্য কোনো পুরুষের স্ত্রীর সাথে ওই পুরুষের সম্মতি ব্যতীত যদি একত্রিত হয়, সেই ক্ষেত্রে তিনি কি হবেন? অ্যাডাল্টারির অভিযোগে বা ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত হবেন। এইখানে শুধুমাত্র ওই পুরুষই দণ্ডিত হবে যিনি মিলিত হয়েছেন। এইখানে দুজনই সমান অপরাধী হইলেও নারী কিন্তু এই ব্যভিচার বা অ্যাডাল্টারির দায়ে দায়ী হবেন না। এই ক্ষেত্রে 5 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে। তবে মোকদ্দমা করতে হইলে ওই নারীর লিগ্যাল গার্ডিয়ান বলতে তার হাজবেন্ড কিংবা তাকে দেখাশোনা করেন এইরকম লিগ্যাল গার্ডিয়ান কর্তৃক মোকদ্দমা দায়ের করতে হবে। 498 নম্বর সেকশন, কোন বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধকরণ বা উঠিয়ে নেয়া বা আটক রাখা যদি এরকম ঘটনা ঘটে, তাহলে 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 498 মানহানি নিয়ে আলোচনা করা হয়েছে, যে এখানে বলা হইল যে মানে আপনি মানহানি বলতে তো আমরা সবকিছুই বুঝি, মানে জানি যে আসলে মানহানি ব্যাপারটা কি। ধরেন যে কারো সুনাম নষ্ট করা, সাধারণ অর্থে যদি বলি যে কারো বিরুদ্ধে কুৎসা রটানো, এরকম কার্য করা। হ্যাঁ, এই ঘটনাগুলো কারো সুনাম নষ্ট বা সুনামের ক্ষতি করবার জন্য যদি কি করা যাইতে পারে, যে কোনো মৌখিক বা লিখিত শব্দ দিয়ে এই ধরনের ঘটনা ঘটাই, তার সুনাম নষ্ট করি, নিন্দা করি, কিংবা কোনো চিহ্নের মধ্য দিয়ে হইতে পারে, কিংবা কোনো দৃশ্যকল্পের মধ্য দিয়ে হইতে পারে, কিংবা কোনো ক্ষতি সাধনের অভিপ্রায় বা অনুরূপ নিন্দা উক্ত ব্যক্তির সুনাম নষ্ট করবে এমনটা জেনেও বিশ্বাস করবার যুক্তিসঙ্গত কারণ সঙ্গে খুব সহজ আলাপ হইতেছে যে আমরা যদি কারো সুনামের প্রতি আক্রমণ করি, কোনো কুৎসা রটনা করি কারো বিরুদ্ধে, কারো সুনামের ক্ষতি করার জন্য, সেটা লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, কোনো চিহ্নের মধ্য দিয়ে হইতে পারে, কোনো দৃশ্যকল্পের মাধ্যমে হইতে পারে, এরূপ ঘটনা ঘটাইলে সেটা মানহানি বলে গণ্য হবে। তো এই মানহানির আবার ব্যতিক্রম আছে কয়েকটা না, মানহানির স্পেসিফিক ব্যতিক্রম আছে 10টা এবং ব্যাখ্যা আছে 4টা। 10টা ব্যতিক্রম আসলে এমসিকিউ এর জন্য শুধু 10টা ব্যতিক্রম জেনে রাখলেই প্রবাবলি হবে। তারপরেও যদি আপনারা চান একটু দেখতে পারেন যে জনগণের মঙ্গলের জন্য সত্য দোষারোপ করা, জনগণের মঙ্গলের জন্য ধরেন যে আপনি সত্য কথা বলছেন, হ্যাঁ, তো সেই কথা যদি কারো বিরুদ্ধে যায়, এটা কিন্তু মানহানি বলে গণ্য হবে না। জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসের অভিমত, যে আমাদের সম্পর্কে সরকারি কর্মচারীর যে আচরণটা হওয়া উচিত সেই সম্পর্কে যদি আমি কোনো মতামত দিই এবং সেটা যদি কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তার এগেইনস্টে যায়, সেটা সত্য হলে সেটা মানহানি বলে গণ্য হবে না। যে কোনো জনসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসের অভিমত,
দেখা গেল যে কোন একটা জনসমস্যা, মানে সকলের সমস্যা, এইটা নিয়ে যদি কথা বলা হয়, সেইটা যদি কারো এগেইনস্টে চলে যায়, সেইটাও মানহানি বলে গণ্য হবে না, সেটা যদি আমরা সৎ বিশ্বাসে করি। কিংবা কোনো বিচারালয়ের প্রায় সম্পূর্ণ সত্য কার্যক্রম সম্পর্কে রিপোর্ট করা, কোনো বিচারালয় সম্পর্কে একদম সম্পূর্ণ সত্য যদি রিপোর্ট প্রকাশ করেন, সেটাও মানহানি বলে গণ্য হবে না। আদালতের সিদ্ধান্তকৃত মামলার প্রধান দোষ ও গুণ কিংবা সাক্ষীদের বা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে যদি আপনি অভিমত প্রকাশ করেন, সেটা মানহানি বলে গণ্য হবে না। গণ অনুষ্ঠানের গুণাবলী সম্পর্কেও যদি অভিমত প্রকাশ করেন, সেটা মানহানি বলে গণ্য হবে না। কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির উপর ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে নিন্দা যদি আপনি করেন, সরল বিশ্বাসে যদি করেন, সেটা মানহানি হবে না। তারপরে হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক নিজের বা অন্যের স্বার্থ রক্ষার্থে সরল বিশ্বাসে কোনো দোষারোপ যদি করেন আপনি তারে, সেইটা মানহানি হবে না। জনকল্যাণে যেমন হাসনাত আব্দুল্লাহ কিংবা দেখা গেল যে কিনামর নাসির উদ্দিন পাটোয়ারি জনকল্যাণে যদি কোনো ধরনের হুঁশিয়ারি প্রদান করে রুলিং পার্টিকে, সেটাও তাহলে মানহানি বলে গণ্য হবে না। তো সুতরাং মানহানিকে ডিফাইন করা, মানহানি আছে 499 নম্বর সেকশনে। মানহানি ডেফিনিশন আমরা জানলাম, মানহানির ব্যতিক্রম আমরা 10টা জানলাম। সেই সাথে হচ্ছে যে মানহানির ব্যাখ্যা আছে 4টা, আর মানহানির শাস্তি নিয়ে আলোচনা করা আছে 500 নম্বর সেকশনে, যে 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে পর্যন্ত, সেটা হচ্ছে বিনাশ্রম। ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভীতি প্রদর্শন, এখানে 503 থেকে 510 পর্যন্ত এই সেকশন কয়েকটা আলোচনা করা আছে। 503-এ হচ্ছে যে অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, কোনো ব্যক্তির দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাকে ভয় দেখিয়ে সে যে কাজ করতে বাধ্য সেই কাজ করা থেকে বিরত রাখা, সে যে কাজ করতে বাধ্য নয় সেই কাজ করতে তাকে বাধ্য করা, যদি এরকম ব্যাপার ঘটে, তাহলে এটা ক্রিমিনাল ইন্টিমিডেশন নামে পরিচিত হবে। তাহলে কি কোনো ব্যক্তির দেহ, সুনাম, সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে, তাহলে কি 3টা ব্যাপার এখানে, দেহ, সুনাম এবং সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাকে ভয় দেখিয়ে কি কোন কাজ করতে বাধ্য করা, কিংবা সে যে কাজ করতে বাধ্য সেই কাজ করা থেকে বিরত রাখা, এইটা কিন্তু ক্রিমিনাল ইন্টিমিডেশন বলে গণ্য হবে। একটা উদাহরণ দিল, উদাহরণটা ইম্পর্টেন্ট আসছিল বোধহয়, যে এই বিকে একটি দেওয়ানি মামলা পরিচালনা করা থেকে বিরত রাখার জন্য বিয়ের বাড়ি পুড়িয়ে ফেলার ভীতি প্রদর্শন করে। এ ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভীতি প্রদর্শনের দায়ে দণ্ডিত হবে। হ্যাঁ, অপরাধমূলক ভীতি প্রদর্শন 503, সেইটার শাস্তি দেওয়া আছে হলো 506 নম্বর সেকশনে, যেটা বলা হলো যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের সাধারণত শাস্তি 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মানে এই ক্রিমিনাল ইন্টিমিডেশন যদি কেউ করে, তাহলে এই শাস্তির বিধান 506-এ 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় দণ্ড হইতে পারে। তবে এইখানে আর একটা, এই সেকশনেরই এই 506-এ এসে বলতেছে মৃত্যু অথবা গুরুতর আঘাত, সেটা যদি মৃত্যু অথবা গুরুতর আঘাত ইত্যাদি দিয়ে ভীতি প্রদর্শন করে, ইত্যাদির বলে যদি ভীতি প্রদর্শন করে, কিংবা এগুলোর মধ্যে দিয়ে তোমার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বা অগ্নিসংযোগ করে সম্পত্তি বিনষ্ট করা হবে, এইরকম ঘটনা, কিংবা মৃত্যুদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করা বা 7 বছর পর্যন্ত দণ্ড হইতে পারে এমন অপরাধ করা, বা কোনো নারীর সতীত্ব নষ্ট করা হয়েছে মর্মে দুর্নাম আরোপ করা যদি হয়, যদি বলে বেড়ানো হয় যে অমুক নারীর, মানে কোনো নারীর সতীত্ব হরণ নিয়ে যদি কোনো ধরনের কথা উঠে বা কথা বলা হয়, এটাও কিন্তু ক্রিমিনাল ইন্টিমিডেশনের মধ্যে পড়ে যাবে। এবং এইরকম ঘটনাগুলো যদি ঘটায়, সেখানে মৃত্যু অথবা গুরুতর আঘাত ইত্যাদি দিয়ে যদি ভীতি প্রদর্শন করা হয়, তার বাড়িতে যদি অগ্নিসংযোগ ঘটিয়ে যদি সম্পত্তি বিনষ্ট করা অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ করা অথবা 7 বছর পর্যন্ত দণ্ড হইতে পারে এমন অপরাধ করার, কিংবা কোনো নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে দুর্নাম আরোপ করা যদি হয়, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত
শাস্তিটা বেড়ে গিয়ে 7 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। 507 নম্বর সেকশনে বলা হলো বেনামি চিঠিপত্রের সাহায্যে, মানে হচ্ছে যে কোনো নাম নাই, নামবিহীন চিঠি আমাকে আসছে যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বা আমাকে যে কোনো ধরনের হুমকি প্রদান করা হয়েছে, যেখানে বলা হলো বেনামি চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন যদি করা হয় তাহলে উক্ত অপরাধের জন্য যে শাস্তির ব্যবস্থা রয়েছে তাছাড়াও 2 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। ইফটিজিং 509 ইফটিজিং নিয়ে বলা হয়েছে যে ইফটিজিং যেখানে বলা হলো যে কোনো নারীর সতীত্ব নিয়ে, কোনো নারীকে যদি শ্লীলতা হানি করবার উদ্দেশ্যে কোনো মন্তব্য করা হয়, অঙ্গভঙ্গি করা হয়, কিংবা কোনো কাজ করা হয়, মানে ইশারা ইঙ্গিত হইতে পারে, কোনো ধরনের ওয়ার্ড ব্যবহার করে, হয়তো ইফটিজিং তো আপনারা জানেনই। 509 ইফটিজিং নিয়ে আলোচনা করা হয়েছে। এরকম ঘটনা যদি ঘটে তাহলে 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। হ্যাঁ, আর এই দণ্ডবিধিতে সবচেয়ে কম যে সাজার বিধান রয়েছে সেটা হচ্ছে 510 নম্বর সেকশনে প্রকাশ্য মাতাল ব্যক্তির অশোভন আচরণ, মিসকন্ডাক্ট ইন পাবলিক বাই দ্য ড্রাঙ্ক পারসন। যদি এরকম হয় যে প্রকাশ্য মাতাল ব্যক্তির অশোভন আচরণ যদি কেউ করে 24 ঘন্টা পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা 10 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। আমার কাছে মনে হয় এই 510 নম্বর সেকশনটা করা হয়েছে যে 1860 সালের আইন, তো ব্রিটিশরা যখন দেশে ছিল তো তখন তো বাঙালি এই ধরনের নেশাজাত দ্রব্যের সাথে পরিচিত ছিল না, তারাই ট্যাঙ্ক ছিল আর কি সবসময়। সুতরাং তাদের জন্য 24 ঘন্টা বা 10 টাকার বিধান করা হয়েছে বলে আমার ধারণা আর কি। হ্যাঁ, হবে তাহলে জি জি, এখনকার বর্তমানে ওই কত হইতে পারে তাহলে? যে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের উদ্যোগ। পানিশমেন্ট ফর অ্যাটেম্পটিং টু কমিট অফেন্সেস পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অর। এখন দেখা গেছে যে যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের সংগঠনের এরকম যদি কেউ অ্যাটেম্প টু কমিট হয় বা হইতেছে যদি এরকম ঘটনা ঘটে 511-তে, সেক্ষেত্রে হইতেছে যে মেয়াদের কারাদণ্ডের কথা উল্লেখ থাকবে, মানে সর্বোচ্চ দীর্ঘতম যে মেয়াদের কারাদণ্ডের কথা উল্লেখ থাকবে সেই কারাদণ্ডের অর্ধেক পরিমাণ কারাদণ্ড 511 নম্বর সেকশনে হবে। এবং যে সেকশন যেগুলো আসলে যেমন ধরেন যে আমি পকেট মারার জন্য পকেটে হাত দিছি কিন্তু পকেটে টাকা নেই, এইটা হইতেছে যে কি আমি তাহলে আমি তো কমিটমেন্ট করেছি যে আমি চুরিটা করব, তো সুতরাং চুরির যে সর্বোচ্চ শাস্তি আছে ওই শাস্তি অর্ধেক পর্যন্ত দণ্ডিত হতে পারে। 511 দুইটা প্রশ্ন আসছিল দুবার, যেটা হইতেছে যে খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা একটু করে নেবেন যে